হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমরা যারা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আছো, তোমরা জানো তোমরা যারা হিন্দু ধর্মের আছো তোমাদের প্রথম দিনই কিন্তু হিন্দু ধর্ম পরীক্ষাটা হবে যারা সপ্তম শ্রেণী আছো। তো তোমাদের এই ষান্মাসিক মূল্যায়নে কি কি বিষয় থেকে কোশ্চেন আসবে এবং সেই কোশ্চেনগুলোর অ্যান্সার কীভাবে লিখতে হবে সে ব্যাপারে আজকে বলা হবে। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি দ্রুত সাবস্ক্রাইব করে নাও। তো আজকে ক্লাস আমরা তোমাদের যে ষান্মাসিক মূল্যায়ন কোশ্চেনটার সলভ এই চ্যানেলে দিয়েছি এবং তোমাদের যে মেন যে কোশ্চেনের যে ভিডিওটা সেটা কিন্তু তোমরা এখন দেখতে পাচ্ছ। তো আমরা এখন তোমাদের সলিউশনটা কিভাবে লিখতে হবে সে ব্যাপারে বলবো। তো চলো আমরা দেখে নেই যে তোমাদের কি কি করতে হবে তোমাদের পরীক্ষার দিন। তো দেখো, অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে হিন্দু ধর্মের উৎসবের আমন্ত্রণ পত্র তৈরি করতে হবে তোমার মূলত। তো দেখো, তোমাদের যদি আমি কোশ্চেন পেপারটাই নিয়ে যাই, তো দেখো এখানে কি দেখতে পাচ্ছ, তোমাদের এখানে তুমি নিজের নাম লিখবে, তারপরে বিদ্যালয়ের নাম, তারপরে তোমার ক্রমিক নং, এগুলো লেখার পর তোমার কি করতে হবে দেখো, অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে হিন্দু ধর্মের আমন্ত্রণপত্র তোমার তৈরি করতে হবে এখানে। তো দেখো এরপরে তোমার কি করতে হবে, এখানে বলা হয়েছে তোমরা নিশ্চয়ই অন্নপ্রাশন, বিয়ে, পূজা ইত্যাদি হিন্দু ধর্মের সামাজিক এবং ধর্মীয় অনুষ্ঠানে গিয়েছো এবং আয়োজনে অংশগ্রহণ করেছো। এরকম একটি হিন্দু ধর্মের সামাজিক ধর্মীয় অনুষ্ঠানে তুমি যেসব ধর্মীয় রীতিনীতি পালন করেছো, করতে দেখেছো, তারপরে শুনেছো, সেই অভিজ্ঞতার আলোকে নিচের কাজগুলো তোমার করতে হবে। তো দেখো, তোমাদের যে এক নাম্বার কাজ আছে, এক নাম্বার কাজটা কি, এটা কিন্তু একক এবং দলীয় উভয়ই, অর্থাৎ তোমরা একাও করবে এবং দলে দলেও করতে পারো, কোনো সমস্যা নেই। তো এখানে তোমার কি কাজ করতে হবে দেখো, হিন্দু ধর্মের বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্যের আলোকে তোমার জানা সামাজিক এবং ধর্মীয় আচার অনুষ্ঠানগুলো তোমার নাম লিখতে হবে। অর্থাৎ তুমি তো জানো হিন্দু ধর্মে কি কি সামাজিক এবং আচার অনুষ্ঠান রয়েছে, সেগুলো কি, সেগুলো তোমার নাম লিখতে হবে এবং তোমার বন্ধুর সঙ্গে আলোচনা করে নিচের মতো করে একটি ছক বানিয়ে সেগুলো পূরণ করতে হবে। তো দেখো, এখানে তোমার দুইটা কাজ করতে হবে মূলত, হিন্দু ধর্মের বিভিন্ন উৎস থেকে পাওয়া বিভিন্ন যে সামাজিক অনুষ্ঠান, আচার অনুষ্ঠানগুলোর নাম। এখানে তুমি কি লিখতে পারো, এখানে তুমি যে তোমার যে একক কাজটা দেখো, যে এখানে দেওয়া আছে এই ছকের ভিতরে, আসলে তোমার পরীক্ষার খাতায় এরকম একটা ছক আঁকতে হবে তোমার। তারপর তুমি কি লিখবে, যে ছকের বাম দিকে লিখবে যে আমি হিন্দু ধর্মীয় যে অনুষ্ঠানগুলো দেখেছি, এবং নিচের ছকে লিখবে আমার বন্ধু হিন্দু ধর্মীয় যে অনুষ্ঠানগুলো দেখেছে, এবং 3 নম্বরে কি লিখতে হবে, বন্ধুর দেখা অনুষ্ঠানগুলোর সঙ্গে আমার দেখা অনুষ্ঠানগুলোর কি কি ভিন্নতা খুঁজে পেয়েছি, সেগুলো তোমার একক কাজ হিসেবে এখানে লিখতে হবে। তো চলো আমরা দেখে নেই এই 1 নম্বর কাজটা তোমরা কিভাবে করবে। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে নাও, কারণ এই চ্যানেলে তোমরা তোমাদের সপ্তম শ্রেণীর সকল বিষয়ের সমাধান সবার আগে পেয়ে যাবে। তো দেখো, হিন্দু ধর্মের অনুষ্ঠানের অভিজ্ঞতা বিনিময় করি এবং একক ও দলগত কাজ তোমাদের যেগুলো করা আছে, তো চলো আমরা দেখে নিই যে তোমরা এই কাজগুলো কিভাবে করতে পারো। তো দেখো, এখানে যে ছকটা ছিল, যে এখানে ছকটা দেখতে পাচ্ছ, আমি যে অনুষ্ঠানগুলো দেখেছি, এটা তুমি ডান দিকে কি কি লিখবে দেখো, ডান দিকে তুমি লিখবে যে ধরো জন্ম সংস্কার লিখতে পারো, তারপরে অন্নপ্রাশন, তারপরে মুন্ডন, শ্রাদ্ধ শান্তি, তারপরে বিয়ে, এই সকল বিভিন্ন অনুষ্ঠান যা যা তোমার মনে আসে সেই অনুষ্ঠানগুলোর নাম তুমি লিখবে। তারপরে যে পরবর্তী ছকে ছিল যে আমার বন্ধু হিন্দু ধর্মীয় যে অনুষ্ঠানগুলো দেখেছে, সেখানে তুমি কোন কোন অনুষ্ঠানগুলোর নাম লিখতে পারো। এখানে তুমি বিবাহ, তারপরে দুর্গাপূজা, কালী পূজা, গায়ে হলুদ এবং যে সকল অনুষ্ঠানগুলো তোমার বন্ধু দেখেছে তোমার বন্ধুকে বলবে এগুলো লিখতে, ঠিক আছে। তো দেখো, আমাদের তারপরে 3 নম্বর কোশ্চেনটা কি ছিল, বন্ধুর দেখা অনুষ্ঠানগুলোর সঙ্গে আমার দেখা অনুষ্ঠানগুলোর কি কি আমি ভিন্নতা খুঁজে পেয়েছি, অর্থাৎ কি কি অমিল রয়েছে। তো এই কোশ্চেনটার অ্যান্সার কিভাবে করতে হবে দেখো, আমি যেসব অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি সেগুলো সাধারণত কি ব্যক্তিগত, পারিবারিক, অর্থাৎ আমি যেগুলোর কথা বলেছি দেখো, এই যে এখানে আমরা যেগুলোর কথা বলেছি, যে ধরো এখানে যে অন্নপ্রাশন, তারপরে এখানে জনসংস্কার, এগুলো হচ্ছে পারিবারিক। তারপরে আমার বন্ধু যে সকল অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে সেগুলো কি বৃহৎ এবং সামাজিক, অর্থাৎ বন্ধু ধরো কালী পূজা, দুর্গা পূজা, বিয়ে, এই সকল অনুষ্ঠানের যেহেতু নাম বলি সেগুলো কিন্তু বৃহৎ পরিসরে হয়, এই জন্য এটা বৃহৎ পরিসরে হবে। তবে দেখো পরবর্তীতে আরো কি কি ধরো বৈচিত্র্য রয়েছে আমার এবং আমার বন্ধুর মধ্যে, আমি যেসব অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি সেগুলো কি ধর্মীয় আচার অনুষ্ঠানের উপর কি করা হয়, অনেক জোর দেওয়া হয়। অর্থাৎ এখানে তুমি যে এগুলো দেখতে পাচ্ছ জন্ম সংস্কার, অন্নপ্রাশন, এখানে কিন্তু ধর্মীয় আচার অনুষ্ঠানে অনেক জোর দেওয়া হয়। এবং আমার দেখা যে বন্ধু যে অনুষ্ঠানগুলো আছে সেগুলো উৎসব ও আনন্দের জোর বেশি থাকে, অর্থাৎ যেখানে দুর্গাপূজা, কালী পূজা, এখানে কিন্তু আনন্দটা বেশি পরিমাণে হয়ে থাকে, তাই না। তো দেখো এরপরে তোমাদের যে দ্বিতীয় কাজে কি বলা হয়েছে, দ্বিতীয় কাজটা হচ্ছে বিধিবিধানের কথা জানাই, অর্থাৎ এটা আমাদের একটা দলগত কাজ, আমাদের কি কি বিধিবিধান রয়েছে সেগুলো আমাদের লিখতে হবে। তো দেখো, তুমি হিন্দু ধর্মের অনেক বিধিবিধান সম্পর্কে জেনেছো, তোমার দেখা অনুষ্ঠানগুলোতে যেসব বিধিবিধান প্রয়োগ হয়েছে সেগুলো কি করো, এখানে লেখো। তো তুমি এখানে কিছু বিধিবিধানের নাম লিখতে পারো। তো চলো আমরা দেখে নিই আমরা কোন বিধিবিধানগুলো লিখতে পারি কাজ দুয়ে। তো তোমরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে নাও। তো এখানে তুমি উত্তরটাই যে এখান থেকে শুরু করবে, তোমার উত্তরটাই যে এখানে শুরু হবে 2 নম্বর কাজের উত্তরটা তুমি এখান থেকে লিখবে, ঠিক আছে। এখান থেকে তুমি লিখতে পারো তোমার যে 2 নম্বর কাজের উত্তরটা।
তো এখানে দেখো কি বলা হয়েছে, ভূমিকা হিসেবে তুমি কি লিখবে 2 নাম্বার কাজে, আমি বিভিন্ন হিন্দু অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি এবং সেখানে প্রযোজ্য কিছু বিধি বিধান কি করেছি পর্যবেক্ষণ করেছি, এবং এই দলগত আলোচনায় আমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে সে বিধিবিধানগুলো শেয়ার করবো এবং গুরুত্ব সহকারে আলোচনা করব। তো এখানে কি কি বিধিবিধান থাকে দেখো, যেহেতু বিভিন্ন ধরো পোশাক পরিচ্ছদ থাকে, এক এক ক্ষেত্রে এক এক রকম ধরো অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের পবিত্র পোশাক পরিচ্ছদের পরার প্রয়োজন হয়, যেমন শাড়ি, তারপরে লুঙ্গি ধুতি, তারপরে পুরুষদের জন্য শার্ট এবং জামা পরিধান করা যায় না, কারণ পুরুষরা করে এইসব পূজার অনুষ্ঠানে সাধারণত ধুতি পরে, তাই না। তারপরে মহিলাদের সাধারণত যে বিভিন্ন যে শাড়ি পরে এগুলো পরে থাকে। তারপরে দেখো এরপরে কি আছে, যে শরীরের পরিষ্কার পরিচ্ছন্নতা, অর্থাৎ অনুষ্ঠানে অংশগ্রহণের পূর্বে স্নান করা বাধ্যতামূলক, এবং কিছু অনুষ্ঠানে মন্দিরে প্রবেশের পূর্বে পায়ের জুতা কি করতে হবে, অবশ্যই আমাদের খুলে রাখতে হবে। আমাদের আচরণ কি কি বিধি, আচরণের ক্ষেত্রে কি কি বিধিবিধান দেখতে পাই দেখো, তো অনুষ্ঠানে শান্তি ও শ্রদ্ধার সাথে কি করা হয়, আচরণ করা হয়, এবং উচ্চ স্বরে কথা বলা বা ঝগড়া করা আমাদের কি করতে হয়, এড়িয়ে চলা উচিত, এবং মন্দিরের ভেতরে যাওয়া বা আমাদের বিভিন্ন ধরো মাদক দ্রব্য পান করা এটাই নিষিদ্ধ। তারপরে প্রসাদের ক্ষেত্রে দেখো কি বলা হয়েছে, অনুষ্ঠানের শেষে প্রসাদ বিতরণ করা হয় এবং প্রসাদ গ্রহণ করার সময় শ্রদ্ধাশীল হওয়া উচিত, এবং অবশিষ্ট প্রসাদ কি করা হয়, অপচয় করা আমাদের উচিত না। তো এরপর আমরা 3 নাম্বার কাজে চলে যাব। চলো আমরা দেখি আমাদের 3 নাম্বার কাজে কি বলা হয়েছে। তো 3 নাম্বার কাজে দেখো আমাদের একটা নিমন্ত্রণ পত্র তৈরি করতে হবে, এটা কিন্তু আমাদের একক কাজ, এবং এই কাজটা করার জন্য আমরা 60 মিনিট সময় পাবো। এখানে আমাদের কি করতে হবে দেখো, মনে করো তুমি একটি হিন্দু ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছো এবং সেখানে অনুষ্ঠানের জন্য কি কি করেছো, তুমি নিমন্ত্রণ পত্র তৈরি করো। তো একটা নিমন্ত্রণ পত্র তুমি যেহেতু তৈরি করতে হবে, তোমার অনেক কিছু সেখানে উল্লেখ রাখতে হবে। কি কি উল্লেখ থাকবে সেখানে দেখো, অনুষ্ঠানে আসার জন্য নিমন্ত্রণ করে একটি কি করবে, আমরা চিঠি লিখবো, এবং তোমার অনুষ্ঠান সংক্রান্ত একটি মন্ত্র লিখতে পারি। অনুষ্ঠানে কি কি আয়োজন থাকবে সেটা ধারাবাহিকভাবে লিখতে হবে, এবং নিমন্ত্রণ পত্রটি আকর্ষণীয় করার জন্য আমরা আলোচনা রাখতে পারি। এটা আমাদের নিজেদের মতো করে করতে হবে। তো চলো আমরা দেখে নেই এরপরে আমরা কোন কোন বিষয় এখানে অন্তর্ভুক্ত রাখতে পারি। তো চলো আমরা কোশ্চেনের অ্যান্সারটাই চলে যাই। তো দেখো কাজ 3-এ কি বলা হয়েছে, তো কাজ 3 আমাদের একটা কি নিমন্ত্রণ পত্র লিখতে হবে। তো নিমন্ত্রণ পত্রটা আমরা কিভাবে লিখতে পারি দেখো, তো আমাদের যে উপলক্ষটা কি হবে দেখো, তো আমরা এখানে উপলক্ষটা ধরেছি তোমাদের হচ্ছে যে গণেশ চতুর্দশী উপলক্ষে আমাদের যে নিমন্ত্রণ পত্র। তো এখানে তুমি যাকে নিমন্ত্রণ করছো তাকে প্রথমে কি বলবে, আপনাকে আমন্ত্রণ জানানো হচ্ছে। তারপরে বলতে পারো কি শুভ শুক্রবার, অর্থাৎ তোমার যেই তারিখে পূজা করবে বা অনুষ্ঠান করবে সেই তারিখটা এখানে লিখবে। তারপরে এখানে ইংরেজিতে লিখবে তারিখটা, এবং কোন সময়ে করবে সেই সময়টা তোমার উল্লেখ করতে হবে, এবং তোমার স্থান উল্লেখ করতে হবে, তুমি কোথায় করছো। তো তুমি যেখানে তোমার বাড়ির ঠিকানা দিতে পারো। তারপরে তুমি যেহেতু অনুষ্ঠানের আয়োজন করছো, তোমার এখানে নাম দিতে হবে এই অনুষ্ঠান নিমন্ত্রণ পত্রতে, ও তোমার পরিবার। ও তো দেখো এখানে কি বলবে, আপনার নাম ও পরিবার, অর্থাৎ তোমার নাম এবং পরিবারের যে সকলের নাম লিখবে, এবং আপনার সম্মানিত যে উপস্থিতি আমাদের জন্য কি অত্যন্ত আনন্দের হবে, তুমি যাকে আমন্ত্রণ করছো তাকে তুমি এই কথাটা বলবে। তারপরে তুমি একটা মন্ত্র উল্লেখ করতে পারো, যে গণেশ দেবের একটা মন্ত্র আছে, যে ওম শ্রী গণেশায় নম, বা ওম গাং গণেশায় নম, ওম শ্রী গণেশায় নম, বা ওম গাং গণেশায় নম, এটা তুমি উল্লেখ করতে পারো। তারপরে সূচিপত্র হিসেবে কি কি বিষয় এখানে উল্লেখ থাকবে দেখো, তুমি পূজার সময় লিখবে, কখন পূজাটা আরম্ভ হবে, তারপরে আরতি কখন শুরু হবে সেই সময়টা এখানে লিখবে। তুমি এটা ইচ্ছা মতো লিখবে, ধরো 9টা, 10:30, আধা ঘন্টা পর পর তুমি সময় দেবে। তারপর সাংস্কৃতিক অনুষ্ঠান ধরো হবে 11টায়, ভোগ হবে ধরো 11:30টায়, তারপরে বিদায় হবে ধরো 12টায়, এইভাবে তুমি সময়টা উল্লেখ করবে। তো আশা করি আপনি আপনার পরিবার সহ এই অনুষ্ঠানে অবশ্যই কি থাকবেন, উপস্থিত থাকবেন, অর্থাৎ যাকে তুমি নিমন্ত্রণ করছো তাকে এই কথাটা বলতে হবে। এবার দেখো কি আছে, আলপনা আঁকন অথবা সংশ্লিষ্ট ছবি তুমি ব্যবহার করতে পারো। তারপর তুমি একটা যোগাযোগের ঠিকানা দিতে পারো, তোমার নিমন্ত্রণ পত্রে তোমার ফোন নাম্বার দিতে পারো, তারপর ইমেল অ্যাড্রেস। তারপর তুমি লাস্টে কি বলবে, আপনার সম্মানিত উপস্থিতি আমাদের জন্য অত্যন্ত আনন্দের হবে, আপনাকে ধন্যবাদ। তো এইভাবেই তোমার যে মূল্যায়ন কার্যক্রমটা শেষ হবে আশা করছি। তো আশা করছি তোমরা কালকে অনেক ভালো একটা পরীক্ষা দেবে এই হিন্দু ধর্ম বিষয়ে। তো আজকে এই পর্যন্তই। তো এই ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি, এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতেও ভুলবে না। ধন্যবাদ সবাইকে।